আমরা আশা করি খুব দ্রুতই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দেশের উন্নয়ন হবে। রাজবাড়ী আমাদের ছোট্ট একটা শহর। আমরা জানি যে আমাদের সমাজে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে আমাদের এই সমাজটা টিকে থাকে। তো তার মধ্যে একটা প্রতিষ্ঠান হলো যে বাজার ব্যবসায়ী সমিতি। এই বাজারের যে মানুষগুলো আছে, এই বাজারের যারা ব্যবসায়ী, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এই ব্যবসায়ীদের মধ্যে থেকে নির্বাচিত নেতা তৈরি হতে হবে এবং তারাই নেতৃত্ব দেবে। তাদের মাধ্যমে এই সমস্যার সমাধানগুলো হবে। এর পাশাপাশি আমরা জানি যে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সকল প্রতিষ্ঠান যদি গণতান্ত্রিকভাবে নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে আসে এবং নেতা নির্বাচিত হয়, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে কিন্তু আমাদের এই শহর আস্তে আস্তে শান্তির দিকে ফিরে যাচ্ছে এবং এর উপকার আমরা জানি যে আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ সৈয়দ, ওনার পদ্ধতিটাই ভিন্ন। মানুষের মাঝে মানুষের ক্ষমতা ফিরে দেওয়া, মানুষের মতামত নিয়ে দেশ পরিচালনা করা, মানুষের মতামত নিয়ে সংগঠন করা, এই যে একটা পদ্ধতি, এটা একটা সিস্টেম, এটা গড়ে তোলার জন্য এই প্রচেষ্টা। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাস মালিক সমিতি নির্বাচন হয়েছে, সেখানে একটা নির্বাচিত প্রতিনিধি তৈরি হয়েছে। বাজার ব্যবসায়ীদের আজকে যে সমাবেশ হচ্ছে, আমি বিশ্বাস করি যে এর মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং সিদ্ধান্তের মধ্যে দিয়ে এখানে উল্লেখিত নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাজার ব্যবসায়ীদের যে শৃঙ্খলা, সেখানে এটাও ফিরে আসবে। এর মধ্যে দিয়েই আমরা আমাদের শহরের যে শান্তি শৃঙ্খলা, শহরের পরিবেশ, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সর্বোপরি দেশ পরিচালনায় জনগণের যে অংশগ্রহণ, মানুষের যে অংশগ্রহণ, সেটা ফিরে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে ব্যবসায়ীদের সকল কাজে সফলতা কামনা করি এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি এগিয়ে যান, তাদের সফলতা আসুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ চৌধুরী আহসান মিটু ভাইকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব গাজী আহসান আবিদ। জনাব গাজী আহসান আবিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সংগ্রামী নেতা কাজী বেনজির আহমেদ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই অঞ্চলের সকল মানুষের আশার প্রদীপ তিনি জ্বালিয়ে রেখেছেন। পদ্মাপাড়ের মানুষের আলো, আশার আলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন নেতা, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সামনে যে সকল ভাইরা আছেন, সকলকে জানাই আমরা আমাদের দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আমরা রাজবাড়ী বাজারে বহুদিন পর আপনাদের সঙ্গে এইখানে এই উন্মুক্ত মঞ্চে, উন্মুক্ত খলিফাপতি চত্বরে আমরা আজকে মত বিনিময় করছি।
এই খলিফাপট্টি চত্বর রাজবাড়ী জেলার বহু আন্দোলন সংগ্রামের একটা উন্মুক্ত চত্বর হিসেবে আমাদের কাছে পরিচিত। ছাত্র জীবন থেকে আমরা দেখেছি এইখানে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা রয়েছি, সকলেই আমরা একসময় এই খলিফাপট্টি চত্বরে আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলেছি, দাবি আদায়ের কথা বলেছি। বন্ধুরা, আজকে এখানে দাঁড়িয়ে মনে পড়ছে 2018 সালের সেই বিষাদময় দিনের কথা। কি ভয়াবহ অত্যাচার নির্যাতন আমাদের উপরে নেমে এসেছিল। আপনাদের কাছে বলি, এইখানে আলী নিয়াজ মাহমুদ খোয়েম সাহেবের একটা নির্বাচনী সভা দেওয়া হয়েছিল। সেই নির্বাচনী সভার আমাদের সকল নেতৃবৃন্দ তখন জেলখানায় ছিলেন, অধিকাংশ নেতৃবৃন্দ তখন রাজবাড়ী জেলে। এই পতিত ফ্যাসিবাদের যে মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়ে আমাদের নেতৃবৃন্দ তখন জেলে দিন কাটাচ্ছিলেন। আমি এবং আমাদের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রতন চৌধুরী সাহেব আমরা বাইরে ছিলাম। আমরা এখানে একটা মিটিং পরিচালনার জন্য সকাল থেকে অবস্থান করছিলাম। এখানে যখন আমরা মিটিং পরিচালনা করছিলাম, সমস্ত আয়োজন করছিলাম, মিটিং পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই ফ্যাসিবাদ আজকে এই অঞ্চলের মানুষকে যারা শোষণ করেছে, সেই কাজী কেরামত, কাজী আদর, বড় ভাই, মেজ ভাই নামে পরিচিত তাদের সেই লালিত পালিত গুন্ডা বাহিনী নির্মম আক্রোশে আমাদের উপর হামলা করেছিল। এইখানকার স্টেজ লন্ডভন্ড করা হয়েছিল, এইখানকার মাইক ভাঙচুর করা হয়েছিল, ব্যানার ছিঁড়ে নেওয়া হয়েছিল। অসহায়ের মতো আমি এবং এই বৃদ্ধ আমাদের বয়োবৃদ্ধ নেতা সর্বজন শ্রদ্ধেয় রতন চৌধুরী আকুল প্রত্যয় আমরা সেদিন দাঁড়িয়েছিলাম এইখানে। বন্ধুরা আমার, এইখানে আজকে সেই একই স্থানে আমরা কিন্তু আবার যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আরব ভাইকে। আমাদের ভাবিক ভাই শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, আসলে ওই দিনকার কথা মনে করে ওই দিনকে আমি রকমউদ্দিন কাকা আমি প্রায় 3 জন এখানে দাঁড়িয়েছিলাম। সে দৃশ্য এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার সাবেক সদস্য সচিব এবং রাজবাড়ী পৌরসভার সাবেক সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর আলম দুলাল ভাই। জনাব মঞ্জুর আলম দুলাল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই সভায় উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের কারা নির্যাতিত নেতা, ব্যবসায়ী নেতা কাজী জজির। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলে, বিশেষ করে এই রাজবাড়ী সেই ধ্বংসস্তূপ থেকে উন্নত রাজবাড়ী গড়ার লক্ষ্যে যে ব্যক্তিটি কাজ করেছিলেন, যিনি তার যৌবনের সমস্ত সময় এই রাজবাড়ির মানুষের পিছনে ব্যয় করেছিলেন। কথা বলেন না, তার যৌবনের পুরোটা সময় এই রাজবাড়ির মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক 3 বারের চেয়ারম্যান জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়াম।
আরো উপস্থিত আছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ব্যবসায়ী ভাইরা। এই খলিফাপুরটি একটি স্মৃতিময় জায়গা। আমার মনে আছে দেশ স্বাধীনের পর থেকে এই খলিফাপুরটিতে আমার বন্ধু আলিনাথ খৈয়ম সহ নঈম আনসারী সহ আমরা এই খলিফাপুরটি সাবুর দোকান, এখানে ছিল আমাদের আড্ডা। এখানে আমাদের হারুন দুলাভাইয়ের দোকান, ওখানে আমাদের হেদামোল্লার দোকান, ওখানে আলাখার দোকান। এই সমস্ত ব্যক্তিরা সিনিয়র মানুষ, আমরা ওখানে চা খেতাম, আড্ডা দিতাম এবং রাজবাড়ির কল্যাণের জন্য চিন্তা করতাম। আমার এখন আবেগে আপ্লুত হয়ে যায় এই রাজবাড়ী পৌরসভায় আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এই রাজবাড়িতে ফিরলাম, তখন আমরা দেখলাম রাজবাড়ী পৌরসভায় অতীতে যারা এই চেয়ারম্যান ছিল তারা কখনোই উন্নত চিন্তা উন্নত বুদ্ধির মধ্যে ছিল না। তারা এখানে বিভিন্ন গোষ্ঠী এবং মতাদর্শের মধ্যে দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে এখানে বিভিন্ন ধরনের কি বলবো যেটাকে বলে যে এখানে ধর্মের ভিতরে বিভেদ সৃষ্টি করে এখানে বিভিন্ন গোষ্ঠী বানিয়ে তারা এখানে নির্বাচন করে তারা এখানে মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করতে না, কারণ তাদের কোনো যোগ্যতা ছিল। আমরা তখন ওই সাবুর দোকানে বসে বন্ধু বান্ধব বসে আমরা আড্ডার মধ্যে দিয়ে আমরা কেবল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাজবাড়িতে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজবাড়ী পৌরসভার মানুষের কল্যাণের জন্য কাজ করা, কারণ 1988 সালের বন্যার কথা যাদের মনে আছে তারা জানেন যে 1988 সালের বন্যায় আমরা এক ঝাঁক তরুণ মিলে এই রাজবাড়ী পৌরসভা প্রতিটি স্কুলে আমরা তাদেরকে ত্রাণ এবং খাদ্য সরবরাহ করেছি নৌকা চড়ে সাঁতরিয়ে আলিনাথ মাহমুদ খোয়েমের নেতৃত্বে। এবং সেখান থেকেই আমাদের মাথার ভিতরে একটি চিন্তা বের হলো যে আসলে এইখানে শুধু এইভাবে কাজ করলে হবে না, এই শহরের নেতৃত্বের পর্যায়ে আমাদেরকে যেতে হবে। আমরা তখন আমাদের সিনিয়র আমাদের মতিন মন্ডল সহ আলাকা হেদামওয়ালা সুনীল সাধু হারুন দুলাভাই আলাকা সহ মজনু ভাই অনেকেই নাই আজকে আমাদের মাঝে। এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের একটা সখ্যতা করে উঠেছিল এবং তাদের সহযোগিতায় 1989 সালে মাত্র 28 বছর বয়সে আলিনাথ মাহমুদ খোয়েমকে এই রাজবাড়ী শহরের ব্যবসায়ীরা চেয়ারম্যান নির্বাচিত করেছিল। এই নেতৃত্ব দিয়েছিল রাজবাড়ী শহরের ব্যবসায়ীরা এবং তার পরবর্তীতে আপনারা জানেন পর 3বার রাজবাড়ী শহরের উন্নয়নের জন্য রাজবাড়ীবাসী আলিনাথ মাহমুদ খোয়েমকে তারা পছন্দ করে তাকে তাদের ঘরের মানুষ হিসাবে ভালোবেসে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এখানে চেয়ারম্যান করেছে। তারপরের ইতিহাস আপনারা জানেন। 2000 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে এই রাজবাড়ী পৌরসভা নয় রাজবাড়ীর জেলার মানুষের উন্নয়নের জন্য দেশনেত্রী যখন বেগম খালেদা জিয়া তাকে আহ্বান জানালেন, আমার সুযোগ হয়েছিল তার সাথে থাকার, দেখা করার বেগম খালেদা জিয়ার সাথে। বেগম খালেদা জিয়া বলেছিল, ভাইয়া তোমার ভিতরে অনেক যোগ্যতা আছে, তুমি সামান্য পৌরসভা নিয়ে পড়ে আসো, তুমি বিএনপিতে আসো, তুমি বড় জায়গায় কাজ করার সুযোগ পাওয়া, পার্লামেন্টে যাও, আইন প্রণয়ন করো, তোমার মতো শিক্ষিত লোকের বিএনপিতে প্রয়োজন আছে। সেই কারণে আলিনাথ মাহমুদ খোয়েম আমরা চিন্তা করে প্রায় 6 মাস 1 বছর পরে ম্যাডামের কাছে আমরা সম্মতি জানিয়ে বিএনপিতে যোগদান করেছিলাম বন্ধুরা। তারপরে আপনারা 2001 সালে তাকে এমপি নির্বাচিত করেছিলেন। এমপি নির্বাচিত হবার পর তিনি অসংখ্য মানুষকে পৌরসভায় যখন চেয়ারম্যান ছিলেন অসংখ্য মানুষকে চাকরি দিয়েছেন। পৌরসভা সহ আমার মনে হয় 5 থেকে 10,000 লোকের চাকরি দিয়েছেন। একটা পান পর্যন্ত তিনি কার কাছ থেকে খান নাই। তিনি রাজবাড়ী শহরে হাজার হাজার দোকান করেছেন, ই মার্কেট করেছেন, ইংলিশ মার্কেট করেছেন, বিভিন্ন মার্কেট করেছেন পৌরসভা থেকে।
তার নামে একটা শাখারও বরাদ্দ নাই। কেউ বলতে পারবেন না আলিনাজ মাহমুদ খোয়েমের নামে একটি শাখার বরাদ্দ আছে। আছে বলেন আপনারা? তাহলে আপনারা বন্ধুরা আমার, সেই নেতা আজকে 17 বছর এই খলিফা করতে আসতে পারি নাই আমরা। কি জুলুম, নির্যাতন, কি হয়রানি। আমাদেরকে 18 সালে ম্যাক্সিমাম নেতা কর্মীকে জেলে পুরে আলিনাজ মাহমুদ খোয়েমকে এই খলিফা কর্তৃত্ব মহানবদস্ত করেছে। আমরা জেলে না থাকলে আমাদের জীবন দিয়ে হলেও আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতাম। আমরা কারণ এই খলিফা কর্তৃ আমাদের রাজনৈতিক সূতিকাগার, এখান থেকেই আমাদের রাজনীতি শুরু হয়েছে। এইখানে মাস্তান দিয়ে বিভিন্ন ভাবে তারা পৌরসভা দখল করেছে। আলিনাজ মাহমুদ খোয়েমের পরে যারা পৌরসভা এসেছে তারা পৌরসভার উন্নয়ন করে নাই। ব্যক্তির স্বার্থে তারা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করেছে, ব্যবসায়ীদের উপর নির্যাতন করেছে, অটোদের মালিকদের উপর নির্যাতন করেছে, বিভিন্ন রিক্সা শ্রমিকদের উপর নির্যাতন করেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সন্ত্রাসী তৈরি করেছে, মাদকের ব্যবসা তৈরি করেছে। বিভিন্ন মানুষের এই যে হারুন খলিফার ঘর, এই ঘরটা তখন টিনের ঘর ছিল, 4টা ঘর তার ছিল, তার এখানে পার্মানেন্ট ঘর ছিল। পরবর্তীতে তাকে এখান থেকে 3টা ঘর থেকে সরিয়ে একটি ঘরের এখানে দিয়ে তাও তাকে তার কাছ থেকে বড় পরিমাণের টাকা সিকিউরিটি নিয়ে পরবর্তীতে তার এই ঘরের ভাড়া ছিল 200 টাকা, সেই ভাড়া করেছে 8,000 টাকা তার পতিত হবার আগের 1 বছর আগে। এই সমস্ত বাজারে এই ধরনের ঘটনা তারা করছে। বিভিন্ন জায়গায় কোন সুযোগ পেলে তাদের ঘর ব্যবসা বাণিজ্য উচ্ছেদ করেছে মস্তান দিয়ে। সমস্ত ইতিহাস আপনারা জানেন। সেই কারণে আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি বলতে চাই আজকে বাজার ব্যবসায়ীদের যে নির্বাচনের মধ্যে দিয়ে এখানে নেতৃত্ব নির্বাচন হয়েছিল, আমাদের নেতা আব্দুল মতিন মন্ডল, আমাদের নেতা বেনজির আহমেদ সহ যারা এখানে বাজারে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে এই 17 বছর কোণঠাসা করে রাখা হয়েছে। মতিন মন্ডল অনেক অসুস্থ হয়ে পড়েছেন এই মর্মবেদনায়। আপনারা জানেন তার কি অবস্থা এখন। মানসিক শান্তি না থাকলে যা হয়। সেই কারণে আমি বলতে চাই এই বাজার ব্যবসায়ীদের, এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাদের নেতা নাম নির্ধারণ করেছেন। এই নামে আগামী দিনে একটি কমিটি গঠন করে সেই কমিটি কিভাবে সদস্য সংগ্রহ করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যার যার যোগ্যতা শেষে হবে, আমরা কাউকে সমর্থন করব না। আমরা রাজনৈতিক ভাবে আলিনাজ মাহমুদ খোয়েম কারো উপর তারই থাকবে না। এখানে যে নির্বাচিত হয়ে আসবে, ব্যবসায়ীরা যাকে নির্বাচিত করবে সেই এখানকার নেতৃত্ব দেবে। এবং এই নেতৃত্ব আগামী দিনে প্রয়োজন। কারণ বাজারের যত সমস্যা, সব সমস্যা এখন খোয়েম সাহেবের কাছে যায়। একেবারে পারিবারিক সমস্যা থেকে শুরু করে তার সকাল থেকে রাত 12টা 2টা পর্যন্ত ঘুম থাকে না। এখানে পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতি নাই, এখানে পরিবহন মালিক সমিতি হয়েছে, অটো মালিক সমিতি হচ্ছে, আজকে মাহেন্দ্র মালিক সমিতি হচ্ছে, আজকে বিভিন্ন মালিক সমিতি হচ্ছে, বাজার ব্যবসায়ী সমিতি হবে। তাহলে আলিনাজ মাহমুদ খোয়েমের উপর চাপ করবে। এখানে আমরা চাই অনন্ত বিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য এই সভা থেকে আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, যে কমিটমেন্ট আপনারা করেছেন সেই কমিটমেন্ট আগামী জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আমাদের নেতা আলিনাজ মাহমুদ খোয়েম নির্বাচিত হবে ইনশাআল্লাহ, এবং এই দক্ষিণবঙ্গের মন্ত্রী হবে, এটা আমি বিশ্বাস করি। এবং এখানে পৌরসভা নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, জেলা পরিষদ নির্বাচন হবে। এখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি হবে। আমি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা এখানে বসে আছেন, সেই কারণে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করলেও আমারও বাজারের ব্যবসার লাইসেন্স আছে, আমারও বাজার ব্যবসায় ঘর আছে। আলিনাজ মাহমুদ খোয়েম তার আছে, মেহমান স্যারের আছে, গাজী হাসান হাবিবের আছে। আমরা কিন্তু ব্যবসায়ী পরিবার, ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। আপনাদের আগামী দিনের পথ চলা সুন্দর হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।
সংগ্রামী সাথী বন্ধুরা, ঈশান নামাজ আমাদের হয়ে যাবে। আমি এই পর্যায়ে আমাদের নেতা সাবেক জেলা বিএনপির আহ্বায়ক জনাব নইমান সিরিকে সংক্ষিপ্তভাবে কিছু বলে আমার নেতার নাম ঘোষণা করার জন্য আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। আজকের এই রাজবাড়ী জেলা সহ বাজারের ব্যবসায়ীদের তাদের সমস্যা নিয়ে মত বিনিময় সহ আজকের ছোট ভাই সভাপতি জনাব কাজী বেনজির আহমেদ উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান অতিথি রাজবাড়ী মহাসের নেতা সাবেক তিনবারের চেয়ারম্যান সাবেক এমপি রাজবাড়ী জেলার বিএনপির নেতা গণমানুষের নেতা জনাব আলিলাল মোহাম্মদ ভাইয়া মঞ্চে আছেন। রাজবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং আমাদের মঞ্চের সামনে আছেন এই রাজবাড়ী বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যবসায়ীবৃন্দ। সবাইকে আমার আজকের সবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা আমার, এইখানে বিভিন্ন আলোচনা আমরা শুনেছি। মূল কথা যেটা বেরিয়েছে সেখান থেকে প্রত্যেকের দেওয়ার দাবি মনের কথা। রাজবাড়ী জেলা শহরের একটা পুরাতন ঐতিহ্য একটা ব্যবসায়ী সমিতি ছিল এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ সমিতি ছিল, ইফেক্টিভ একটা সংস্থা ছিল রাজবাড়ীতে। এই ব্যবসায়ী ছিলেন, তারা দীর্ঘদিন তাদের কার্যক্রম অনুসরণ করেছেন, বাস্তবায়ন করেছেন এবং পরিচালনা করেছেন। আমরা দেখলাম ঠিক তাদের নির্বাচন দৃঢ় হয়ে যাওয়ার পরে 2010 সালে নির্বাচন করতে গেলেন। আমি সেদিন ডাক্তারের খয়মার বাসা ওই দিন ঢাকাতে তার বাসাতে ছিলাম গুলশানে। তো আমাকে বলতেছিল নয়ন তুই জানতে পারে শুনেছিস কিনা রাজবাড়ী ব্যবসায়ীদের নির্বাচনে মামলা হয়ে গেছে, ওটা স্থগিত হয়ে গেছে। ঠিক ও আমাকে বলতেছিল। তো উনি বলার পরে তখন আমরা চিন্তা করলাম বাদী 2010 সাল 25 সাল অর্থাৎ তোরা 14 বছর একেবারে ফুল 14 বছর ওই ছেলেটার বয়স কতটুকু ছিল, তাকে বাদী করে মামলা করা হলো। সেটা ওকে শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকারের ক্ষমতা থাকাকালীন অবস্থায় সম্ভব ছিল। এইরকম একটা নাবালক ছেলেকে দিয়ে বাদী করেছে, এই যাতে মামলা করা যায় কিনা। বন্ধুরা আমার, সেদিন থেকে রাজবাড়ী বাজারের ব্যবসায়ীদের স্বপ্ন স্থবির হয়ে গেল। বন্ধুরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারলো না। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, সেদিন এই চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা একটা মামলা নামক একটা শব্দ দিয়ে স্থগিত করল, ঠিক তার পরবর্তীতে ওই কমিটি বহাল থাকে এইটা মনে করে যারা দীর্ঘ বছর ওই দায়িত্ব পালন করে আসছেন, আমার কাছে মনে হয় এই বিষয়টা নিয়ে আমার কাছে খুব সাংঘর্ষিক। একটা জনবান গণতান্ত্রিক প্রক্রিয়াকে মামলা করে যেখানে বন্ধ করা হলো এবং আমার মনে হয় না নির্বাচনটি হলে তো ওই কমিটি আর থাকে না, অর্থাৎ আবার নির্বাচন করতে হয়। স্থগিত করা হয়েছে। আমার মনে হয় গণতান্ত্রিক চলমান প্রক্রিয়াকে যারা বন্ধ করেছিল সেদিন তাদের এই কমিটি থেকে তাদেরকে এমনি এমনি বেরিয়ে আসা দরকার ছিল। এই কমিটি আর নাই বলে তাদেরকে ডিক্লেয়ার করা উচিত ছিল। ঠিক সেদিন ছিল এই ব্যবসায়িক প্রাণের কথাটা বলা উচিত ছিল বন্ধুরা, কিন্তু বলেন নাই। যাও তারা হয়তো বুঝতে পারেন নাই, অথবা ভয়ে তাদের ফ্যাসিবাদ প্র্যাকটিসের শিকার হবে এই সমস্ত কারণ চিন্তা করে হয়তো করতে পারে নাই। কিন্তু অনেক দায়িত্বশীল সেখানে দায়িত্ব ছিল, অনেক রাজনৈতিক নেতৃত্ব সেদিন ওই দায়িত্ব পালন করেছিলেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করি, পাওয়া বোঝা উচিত ছিল আসলে এই জাতীয় একটা চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে স্থগিত করা হলো, এটাকে মানা যায় না। তার প্রতিবাদ করা উচিত ছিল। যেহেতু আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের জন্য করে, মানুষের কল্যাণের জন্য করি, এটাই সত্যি যদি হয় তাহলে জনগণের কথা বলবো, গণতন্ত্রের কথা বলবো। এটা যদি আমরা না বলি প্রকারান্তরে ফ্যাসিবাদকে স্বীকৃতি দিতে হয়। বন্ধুরা আমার, এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করছি। ঠিক সেই সাথে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা আজকে সবাই উপস্থিত আছেন, সেই দিনে ফ্যাসিবাদ সরকার এই কাজী পরিবারের ফ্যাসিবাদ প্র্যাকটিসের
যারা সহযোগিতা করেছিলেন তাদের ঘাটকে শক্তিশালী করার জন্য, তাদের কর্মকাণ্ডকে সফল করার লক্ষ্যে যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা সহযোগিতা করেছিলেন তাদেরকে নিশ্চয় প্রশ্ন সেদিন কাজটা ঠিক করেছিলেন কিনা, সেদিন কাজটা ঠিক করেছিলেন কিনা উচিত হয়নি। ব্যবসা করবেন, ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবেন, তাদের চলমান প্রক্রিয়া গণতন্ত্রের প্রক্রিয়াকে তারা ব্যাহত করবে সেই সম্পর্কে যদি কথা বলতে পারবেন না, ওই জাতীয় প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, এটা হতে পারে না বন্ধুরা আমার। সেই জন্য অনুরোধ করব ওই সমস্ত লোকজন থেকে সতর্কতার জন্য ব্যবসায়ী ভাইদের তারা উপস্থিত থাকলেও আগামী নেতৃত্ব দেওয়ার আগে একটু ভেবে দেখবেন যারা সত্যিকার গণতন্ত্র চর্চাকে তারা রক্ষা করতে পারে ঠিক সেই জাতীয় ব্যক্তিদেরকে আপনি নির্বাচিত করে এই বাজারে ব্যবসায়ীকে নেতৃত্বের মধ্যে সরিয়ে এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। বন্ধুরা আমার ইতিমধ্যে যে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলোকে রিসাপোর্ট করা হয়েছে, অনুরোধ করব আগামী দিনে সেই সমস্ত যারা প্রতিষ্ঠিত হয়েছে আগেকার সেই সমস্ত ব্যক্তি বড় এখানকার মধ্যে আছেন, ঠিক আগামী দিনে সেটাকে সংশোধন করে একদম ফাঁসিবাদ দোষরটাকে একেবারে চিরতরে সরিয়ে দেবেন। তাদের কাঁধে ভর করে, তাদের ঘাট করে হাঁটিয়াটির পা করে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করতে হবে। রাজনীতি কখনো সার নাই। ওই 10 টাকা করে অটো ইজি বাইকের যে সংগ্রাম ছিল, যদি পৌরসভার কথা শুনত হতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী জেলা শাখার কান্ডারি আমাদের নেতা জনাব খায়ের সাহেবের শক্ত হস্তক্ষেপে সেদিনকে ওই প্রশাসক রাজবাড়ী জেলা প্রশাসন পারে নাই, শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে। ওদের আন্দোলন সংগ্রামের পাশে থেকেছি আমরা, ওনার নেতৃত্বে তারা সফল হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই এই সবাই থাকি। বন্ধুরা আমার ঠিক এমনই ভাবে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আপনার পাশে থাকবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন আগামী দিনে ব্যবসায়ীদেরকে প্রাণের দাবি আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারি পর্যায়ক্রমে, সেই সমস্ত আশা ব্যক্ত করে সময় খুবই কম, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাজবাড়ী ব্যবসায়ী সমিতি সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা। বন্ধুরা আমার এই কথা বলে আমি ওর কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। তুমি সংগ্রামী সাথী বন্ধুরা এবার যে কথা বলবেন, আজকে আমরা যার অপেক্ষায় রয়েছি জনমনোনীত নেতা রাজবাড়ী পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান আমাদের সংসদ সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ সৈয়দ। জনাব আলী নওয়াজ মাহমুদ সৈয়দ নেতা কি আছে? কি আছে? নেতা আছে? নেতা আপনারা বলবেন জেলা সভাপতি মধ্যবর্তী আমার ডানে বাঁয়ে সামনে আর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যারা আমার কথা শুনছে অথবা বলেছে, আসলে এটা আমাদের কোনো রাজনৈতিক জনসভা না, এবং আমাদের রাজবাড়ী বাজারের ব্যবসায়ী যারা আছেন তাদের নিয়ে আজকে একটা সভা বসে। আমরা আজকে এই সভাটা কেন বসে বসে সবাই কথা বলবেন, আপনারা বসেন। এই সভাটা ডাকা হয়েছে এই জন্যে
আমাদের বাণীবহ বাজার বা খানখানাপুর বাজার, এই সমস্ত বাজারেও কিন্তু ব্যবসায়ীদের একটা সমিতি আছে, সংগঠন আছে না? কিন্তু জেলা হেডকোয়ার্টারের বাজারটা রাজবাড়ির তো এই জেলা হেডকোয়ার্টারের এই বাজারটা রাজবাড়ি বাজার, এই বাজারে কোনো কমিটি নাই, সমিতি নাই, সংগঠন নেই। এতক্ষণ ধরে আমি কথা শুনছি, আমার বাসায় ব্যবসায়ী আপনারা যারা আছেন তারা নানা সমস্যা নিয়ে আমার কাছে যান, আমি সেগুলো শুনি। রাজবাড়ি পৌরসভার আমি চেয়ারম্যান ছিলাম 15 বছর। সেই সুবাদে রাজবাড়ি বাজারের প্রায় প্রত্যেকটা মানুষকে আমি চিনি। এবং রাজবাড়ি বাজারের অনেক অনেক পথঘাট, দোকান, কোন দোকানে কে বসে, এটা মোটামুটি আমার জানা। তারপরেও আসলে বাজারের সঙ্গে আমাদের একটা গ্যাপ, একটা দূরত্বটা হচ্ছে রাজনৈতিক কারণে। এই যে গত 17 বছর বলা যায় যে আমি বাজারে খুব একটা আসি না, মানে আসার কোনো পরিবেশ ছিল না। কি অবস্থা হচ্ছে আপনারা সবাই যোগ্য মানুষ, এখানকার ব্যবসায়ী, আপনারা খুব ভালো জানেন। কিন্তু এই 17 বছরে আর ক্যামেরাম্যানরা একটু ছবি টবি তুলবে, বসে তার সাথে দেখা হয়। গত 17 বছরে এই আসা যাওয়া না থাকার কারণে অনেকের সঙ্গে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। রাজবাড়ী শহরে এবং বিশেষ করে বাজারে নানা বিষয় নিয়ে আলোচনা করার আসলে আমাদের কোনো সুযোগ ছিল না। ফলে আজকে এই কয়েকদিন আগে আমি আপনাদের বাজার ব্যবসায়ী যারা আছেন, বেঞ্জির সহ আর সবাই, আমি তাদেরকে বললাম যে আমরা একটা মিটিং করি, সেই মিটিংয়ে আমরা একটা আলোচনা করি বাজারে কি করা যায়। বাজারে একটা কমিটি, আমি যখন প্রথম পৌরসভার এমপি হলাম তার আগে এখানে যদি আমি ভুললাম, এই জন্য সভাপতি ছিলেন মাতৃ কন্ট্রাক্টর নামে এক ভদ্রলোক ছিল, তিনি এইখানে ওনার সেক্রেটারি ছিলেন। তো তারপরে 12 বছর এখানে রাজবাড়িতে আর ইলেকশন হয় নাই। ওই কমিটি অংশগ্রহণ সভাপতি আর মাতৃভাইস সেক্রেটারি, অংশগ্রহণ সভাপতি, মাতৃভাইস সেক্রেটারি বসেন আপনারা। তো 12 বছর নির্বাচন হতে পারে। আমি এমপি হওয়ার পরে এখানে কিন্তু একটা সভা ডাকছিলাম 2001 পরে মিটিং ডেকে। আমি সেদিনও কিন্তু সবাইকে বললাম যে আপনারা একটা কমিটি করেন। আমার নিজের একটা ঘর আছে, আমার আব্বা এখানে দীর্ঘদিন যাবত মানে ডাক্তারি করতে, এবং সেই সময় আমিও একটা মোটামুটি কাজের না হলে অকাজের ব্যবসায়ী, কেমন ব্যবসাটা আমি বুঝি না, বুঝছেন না? সেই জন্যে আমি তখন বলছিলাম যে একটা কমিটি করেন। সেখানেও অনেক লোক ছিল এইরকম, সেখানেও একটা মিটিং করে আমরা বললাম যে একটা কমিটি করেন, একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন। সেই মিটিং এ সিদ্ধান্ত হলো একটা নির্বাচনের, এবং সেই নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি যদি ভুল না করে থাকি, আমাদের আব্দুল মতিন মন্ডল, মতিন ভাই, তিনি সভাপতি হলেন আর সমীর ভাই সেক্রেটারি হলেন। আমার চাপ ছিল নির্বাচনটা যাতে হয়, কিন্তু আমি কোনো বাজারে কারো কোনো দোকানে গিয়ে কাউকে কিন্তু বলি না
যে অমুককে ভোট দেন, অমুককে দিয়ে দেন, এটা আমার কাজ না। সেই নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচন হওয়ার পরে 2006 সালে তো আমরা গেলাম ক্ষমতা থেকে। তারপরে দীর্ঘদিন এই রাজবাড়ী বাজারে আর নির্বাচন হলো না। 2000 কত সালে, 10 সালে 10 সালে আমি বাজার ব্যবসায়ীদের বললাম যে আমার যদিও হাতে ক্ষমতা ছিল না, এমনি ছিলাম না, আমি তখন কিন্তু কেরামত ভাইকে বলব, এরাদতকে বলব যে বাজারে একটা নির্বাচন করা যাও, তাহলে বাজারে একটা কমিটি হবে। তো সেই নির্বাচনের একটা আয়োজন করা হলো। নির্বাচন যেদিন হবে তার আগের দিন শুনলাম যে হাইকোর্টে একটা রিট, হাইকোর্ট এ বিষয় এই নির্বাচন বন্ধ করতে হবে। কেন? আমি আজকেও এখনো আমি মাথার মধ্যে আনতে পারি না যে কেন হাইকোর্টে রিট করে এই বাজার সমিতির নির্বাচনটা বন্ধ করা। মানুষ রিট করে, মামলা করে, জমিদাতি নিয়ে সমস্যা, নয় মারামারি মাথা ফাটাফাটি নিয়ে সমস্যা, ছাগল নিয়ে সমস্যা, গরু নিয়ে সমস্যা, জমির আয় নিয়ে সমস্যা, মালিকানা নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, কোনো না কোনো সমস্যায় মানুষ আদালতে যায়, মামলা করে। কিন্তু ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা হলো কেন? আমার কথায় আগে ঢোকে না। সম্ভবত এরাদতের রেগুলামেন্টের ছেলে, সে নাকি তখন এরাদতের সাথে আমার সম্পর্ক ভালো। আমি তাহলে বললাম এটা কি হইল? আসলে অনেক ব্যাপার। অনেক ব্যাপার কি? বাজারের ব্যবসায়ীরা একটা সংগঠন করবে, সেখানে অনেক ব্যাপার। কি ব্যাপার আমার মাথায় ঢোকে না। ওই হিট হয়ে আজকে পর্যন্ত বন্ধ, কমিটি নাই, নাই তো নাই। এখন কমিটি নাই, বাজারের মধ্যে হাঁটু পানি, কে বলবে পৌরসভায় যায়। এখন কমিটি নাই, ভ্যাটালারা এসে জমা করে দেয়, টাকা দিয়ে দিল, মানে একটা জরিমানা করে দিল। এখন বাজারে কমিটি নাই, পুলিশ নাকি ঈদের আগে দোকান দোকান থেকে চান্দা করলে আমি একটা ইয়ে পাইলাম, কাগজ পাইলাম, সে লিখছে কি এটা চিঠি, শ্রদ্ধেয় বড় ভাই, প্রতি রমজানে ঈদের আগে পুলিশের নামে বাজার থেকে টাকা উঠানো হয় না কিনে থাকি। এই টাকা আমরা কিসের জন্য দিব? সরকার থেকে পুলিশের বেতন বোনাস দেওয়া হয়, ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তার জন্য। প্রত্যেক কাপড় ব্যবসায়ীর কাছ থেকে 200 থেকে 500 টাকা, দোকান থেকে, বড় দোকান থেকে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত নেওয়া হয়। এই 15-16 বছর যাবৎ আমরা উক্ত টাকা দিয়ে আসছি। এবারও কাজী রাজের আলী করা পকেট কমিটি উক্ত টাকা ব্যবসায়ীদের নিকট থেকে উত্তোলন করছে। এই অবস্থায় পুলিশ কত টাকা পায় বা ওনারা কত টাকা খায় তা আমরা সঠিকভাবে বলতে পারবো না। ইম্পর্টেন্ট কথা হলো, উল্লেখ্য যে বাজারের ব্যবসায়ীদের পক্ষে কথা বলা কেউ না। দেখো, এই একটা ডিলিং লাইসেন্স বাতিল করার দাবি আসছে। তারপরে এই যে খাজনা, পৌরসভার খাজনা নিয়ে গ্যাঞ্জাম, এগুলো নানা কথা নিয়ে কে আপনার পক্ষে কথা বলবে?
কে আপনার পক্ষে কথা বলবে? আপনার তো কোনো প্রতিনিধি না, আপনার তো কোনো কমিটি না। আপনার পক্ষে কে ডিসি সাহেবের সাথে কথা বলবে, এসপি সাহেবের সাথে, ওসি সাহেবের সাথে কথা বলবে, ভ্যাট আলাদের সাথে কথা বলবে? কে বলবে? নাই। যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, তার একটা নেতৃত্ব থাকতে হয় না? নেতৃত্ব নাই, সুতরাং এই সমস্যা। দেখেন, একটা কথা বলি, আপনাদের হাতে সময় আছে, একটা কথা বলি। এই প্রতিষ্ঠান করার ব্যাপারে আমার আগ্রহ কেন? এখানে যেন কে বললেন যে আমার উপর যাতে চাপ কমে, সেই জন্যে না। আমাদের তো চাপ পেতে মানুষ বাজারে, মানে বাসায় আমার থাকার কায়দা নেই, দুনিয়ার পাবলিক, বুঝতে পারছেন? বালিয়াকান্দি থেকে এক মহিলা, মানে দেশের এই অবস্থা, এখন এই কান্দার তো একটা জায়গা লাগবে, খুঁজে দিলে মোটামুটি আমারে পাইছে, বুঝছেন? বালিয়াকান্দি থেকে এক মহিলা আসছেন, বয়স, সে আমারে বলতেছে, বাধা আমার ঘরে ঢেলে। তোমার ঘরে আমি কি করবো? তো তুমিও ঢেলে। কয় না, আমি পারি না। এ শুনতে হয় আমাদের। ধরেন কেউ এসে কয় স্বামী স্ত্রীর গন্ডগোল হয়, আপনার ভাই এক মাস বাড়ি এসে না রাগ করে চলে গেছে, সঙ্গে আমি কি করবো? আপনি কি পায়? এর থেকে শুরু করে মার্ডার কেস পর্যন্ত আমাদের কাছে, আমাদের টেবিলে আসে সব। এই শুনে আপনি কত সমস্যার সমাধান করবেন? আমি শুনি রাত 1টা 2টা পর্যন্ত শুনি। সকাল থেকে বিরামহীন ভাবে আমি মানুষের সমস্যা শুনি, সমাধান করার চেষ্টা করি, সাহায্য করার চেষ্টা করি। কিন্তু কথা কি জানেন? কথা হচ্ছে যে একটা সমাজে এই যে ছোট ছোট সংগঠন, পেশাজীবীদের সংগঠন, এগুলো যদি না থাকে তাহলে সমাজটা ঠিক থাকে না। আপনার এই ব্যবসায়ী সমিতির যদি একটা কমিটি থাকে, ব্যবসায়ীদের মধ্যে নানা সমস্যা তৈরি হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেটা কিন্তু তারা বসে সমাধান করতে পারে। আপনার মনে করেন বাস শ্রমিক, খেয়াল করেন, বাস পরিবহন শ্রমিকদের আমি কমিটি করে দিচ্ছিলাম, ওদের ইউনিয়ন। কেন? ওরা যাতে একটা শৃঙ্খলায় থাকে, ওরা যাতে একটা নিয়মে থাকে, সেই কমিটি করে দিলাম, ওদের অফিস করে দিলাম রেলগেটে। রিক্সাওয়ালাদের কমিটি করে দিলাম, ওদের যাতে ওদের অফিস করে দিলাম, যাতে ওরা শৃঙ্খলার মধ্যে থাকে। কিন্তু গত 17 বছর আপনি খোঁজ নিয়ে দেখেন, এই সড়ক পরিবহন শ্রমিকদের নির্বাচন হয় না। নির্বাচন হয় শেখ হাসিনা যেরকম নির্বাচন করে, ওই রকম কেউ ঠিক পায় না, জিতে যায়, বুঝছেন না? আশ্চর্য কথা। ওদের 2টা বাস কিনে দেওয়া হয় যাতে শ্রমিকদেরকে সাহায্য করতে পারে। শ্রমিকরা তো গরিব, ওদেরকে সাহায্য করার জন্য 2টা বাস, ওখান থেকে যা আয় হবে সেই আয় দিয়ে যদি কোনো শ্রমিক বিপদে পড়ে তাকে সাহায্য করে, সেই বাস বিক্রি করে ফেলে, অফিসের নিচের তলা ভাড়া দিল। নির্বাচন হলো না, শ্রমিকরা আমার কাছে এসে কান্নাকাটি করে, ভাই এই ইউনিয়ন দিয়ে কি করব? এখন আমার কাছে আসে, যদি শ্রমিকদের সংগঠনটা ঠিক থাকে তাহলে ওরা একটু সাহায্য পায়, একটু সহানুভূতি পায়, একটু সহযোগিতা পায় না। আপনি দেখেন বাস মালিক সমিতি আমাকে এই 5 তারিখের পরে মালিক সমিতির সব মালিকরা এসে কয়, ভাই আপনি এদের সভাপতি হন। এরা তো সভাপতি ছিল, আমি বললাম আমার তো বাস নাই, আমি কেমনি সভাপতি হব? ওই ওইটা কায়দা আমরা করবা নেই।
কি কায়দা করবে? বলে এরা তো তোমার জন্য যে কায়দা করছিলাম ওই কায়দা করে দেওয়া, এটা তো তোমার তো বাস ছিল না, আমরা কায়দা করছি। আমার তো মাথায় ঢোকে না যে কেন ওই বাস মালিক সমিতির সভাপতি আমাকে হতে হবে, কি কাম ওই জায়গায় আমার? ওখানে কি আছে? সোনা দানা হীরা মানি মুক্তা কি আছে আমি বলতে পারবো না। ওই কারণ নির্বাচন হয় না দীর্ঘদিন। এইবার আমি আশা করে গেলাম ভাই আমি সভাপতি হবো না, ভাই কয় আপনার বাইরে দেন। আমি গেলাম ঘুরলুম ভাই, ভাই হ আপনার বাইরে দেন। আমি আমার বাইরে তো বাস নাই, ভাই আপনার বনে দেন। আমি গেলাম আর আগে না, খানিক পরে তো কইতে পারো যে ভাবিয়ে দেন সভাপতি বানাই, বললেন না। আমি গেলাম এগুলো তো হবে না আমার পরিবারে, আপনারা করেন, আপনারা করেন। আমি ডিসি সাহেবকে বলে দেবো, এসপি সাহেবকে বলে দেবো, একটা নিরপেক্ষ ভোট করবেন। সেখানে আমি কোন বাসের মালিককে বলবো না যে তুমি অমুককে ভোট দাও। সেই ভোট তারা করছে কয়দিন আগে। সেই বাস মালিকদের একটা সুষ্ঠু নির্বাচন হয়ে তারা একটা সংগঠন করছে কয়দিন আগে। শ্রমিকদেরকে নিয়ে বসে দফায় দফায় মিটিং করে তাদের ইউনিয়ন অফিস তালা মারা বন্ধ। এই গত সপ্তাহে আমি খুলে দিচ্ছি এবং 3 মাস টাইম দিচ্ছি যে 3 মাসের মধ্যে একদম পরিষ্কার নিরপেক্ষ একটা নির্বাচন করে শ্রমিকদের একটা সংগঠন করো। এইরকম প্রত্যেকটা সংগঠন যদি ঠিক থাকে তাহলে তো সমাজের ভারসাম্য থাকে, তাহলে তো বিশৃঙ্খলা সব জায়গায় লেগে যাবে, লাগবে না? কয়টা আপনি একা মানুষ সামাল দিবেন বলেন? কঠিন। এই যে অটোওয়ালাদের আপনি বলেন তো, এই যারা অটো কিনছে তারা মনে করেন যে ওই সমিতি থেকে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে, কিস্তি দিয়ে নানা রকম ভাবে জমি জমা বেঁচে টেচে একটা কিনছে। এখন পৌরসভা থেকে তাদের ধরা হয়েছে 45 টাকা, 45 টাকা প্রতিদিন পার ডে। 5ই আগস্টের পরে আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করি, ওই অটো ড্রাইভার আমার ভাই 45 টাকা দেওয়া তো বিরাট কথা। আর আমার কাছে আপনার কাছে কারো কাছে হয়তো 45 টাকা 50 টাকা কোনো ব্যাপার না, কিন্তু ওরা তো সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করে। ওর বাচ্চা বসে থাকে আমার বাবা কখন ফিরবে, 1-2 কেজি চাল নিয়ে। তার কাছ থেকে 45 টাকা পৌরসভায় যদি চেয়ারম্যান ছিল এই আগে মাঝখানে, এরা 45 টাকা। আমি বলছি 1 বৈশাখের থেকে ঠিক করে দেবো। আমি প্রশাসককে বললাম আপাতত কিছু কমায় দেয়, সেটা হলো 25 টাকা। আমি বললাম 1 বৈশাখ থেকে কিন্তু এটা কমাতে হবে। তো 1 বৈশাখে প্রশাসক সাহেব কিছু বুঝলো না, পুলিশ টুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে টাকা তুলতে গেল। আমি বললাম থামেন, এবং থামায় আমি ডিসি অফিসে বসে মিটিং করে সেইটা 12 টাকা করে দিলাম। 45 টাকা থেকে 12 টাকা। আমারে দুপুরবেলা একজন এসে টের পায় নাই, বাইরের এক অফিসার আমারে দুপুরবেলা এসে বললো যেদিন মিটিং, স্যার কিছু মনে করেন না, আপনার দল চালাইতে তো টাকা পয়সা লাগে। বসে আজানেরও পরে নামাজ বসে। এটা
মাথা নষ্ট হয়ে যায়